নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আমার অডিও শোনা যাচ্ছে কি? কেউ একজন জানালে ভালো হয়। কেউ একজন বা দুজন একটু অডিও শোনা গেলে কেউ একটু কনফার্ম করলে ভালো হয়। আচ্ছা, শোনা যাচ্ছে। নিশান বলে একজন কেউ বলল। আচ্ছা, 2022 সালের যে প্রিলিমিনারি আছে সেই প্রিলিমিনারি আমাদের দোরগোড়ায় নোটিশ বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপও করা যাচ্ছে। তাহলে সকলেই কম বেশি ফর্ম ফিল আপ করছেন। তো ফর্ম ফিল আপ করবার আগে আশা করি অনেক দিন থেকে অনেকেই পড়াশুনো করছো, তোমরা যারা এখানে আছো। তাহলে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তার মানে ঘন্টা বেজে গিয়েছে। এবারে ভালো করে পড়াশুনো করে রিভিশন করে আসল যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য তৈরি হওয়া। তাহলে মূলত এর আগেকার যে সমস্ত ভিডিও যেগুলো আমি বরাবর দিতাম এবং সেখানে বরাবরই একটা কথা বলতাম যে পড়াশুনো করলে মেনের জন্য পড়াশুনো করতে হয়, প্রিলিমিনারি ধরে করাটা ঠিক না। তাহলে আশা করি অনেকেই সেটা ফলো করে বা করতে চেষ্টা করছে। তো সেটা মাথায় রেখেই সামনে যে প্রিলিটা আছে সেইটা নিয়ে আরেকবার আমরা ঝালিয়ে নিই বিষয়গুলো, কি দেখতে হবে কি দেখতে হবে না ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা একটা করে আমরা চালু করব। প্রথম কথা, অনেকে আছে নতুন শুরু করেছে, বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে, নতুন শুরু করেছে, সেই সংখ্যাটা বোধহয় বেশি হয় বরাবরই। তাহলে যারা সবেমাত্র নতুন শুরু করেছে তাদের জন্য বলি, প্রিলিমিনারি পরীক্ষা ফর্ম ভরবার আগে ফর্মের যে ডিটেলসটা দেয়া থাকে, অর্থাৎ কিনা স্কিম অ্যান্ড সিলেবাস অফ দি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যান্ড ইটিসি এক্সামিনেশন 2022, এই স্কিম অ্যান্ড সিলেবাসটা দেয়া থাকে। সেই সিলেবাসটা একটু ভালো করে দেখলে ভালো হয়। বই বলছি, শুভঙ্কর দাস বইয়ের কথাটা বলছি। তো এই যে সিলেবাসটা একটু ভালো করে দেখলে ভালো হয়। সেখানে স্কিম অ্যান্ড সিলেবাসে দেখবে পরপর যেটা দেয়া থাকে, প্রথম কথা সবচেয়ে বেশি মার্কস যেগুলোতে আছে সেগুলো একটু করে খেয়াল করা দরকার। তার আগে দেখবে ইংলিশে আছে অবজেক্টিভ, 25টা নাম্বার এইভাবে আলাদা করে দেয়া থাকে। এখানে 25টাই কোশ্চেন থাকে, কম কিছু থাকে না। তো এই যে 25টা কোশ্চেন থাকে, এইখানে তোমাদেরকে ইডিয়াম, ফ্রেজাল ভার্বস, ইডিওম্যাটিক ইউজ অফ সাম ওয়ার্ডস, আর তোমার এইখানে ওই যে বিভিন্ন নিয়ারেস্ট মিনিং, মডিফিকেশন অফ দি সেন্টেন্স বা মাঝে মধ্যে একটা দুটো এরর কারেকশন, তাহলে এই ধরনের কোশ্চেন এখানে দেয়া হয়। তাহলে এইগুলো যদি ভালো করে আমাদেরকে করতে হয়, তাহলে সবার আগে যেটা দরকার কি, গোটা বছর খবরের কাগজটা পড়া। খবরের কাগজ অনেকেই পড়ে না, কিন্তু অনেকে পড়েও, সবাই পড়ে না এই কথাটা বলবো না, তা অনেকে পড়ে। তো যারা পড়ে তাদের জন্য বলে রাখি, সারা বছর অন্তত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স খবরের কাগজ থেকে, এবং প্রতিদিন খুব বেশি না 5টা করে যদি নতুন শব্দ আমরা কাগজে যেগুলো পড়ছি ইংরেজি কাগজে, সেটা যদি আমরা নোট করি, 5টা করে নতুন শব্দ বা ফ্রেজ মানে সহকারে, তাহলেই কিন্তু বিষয়টা অনেকটা কভার আপ করে নেওয়া যাবে। আচ্ছা, তো এবার বিষয় হচ্ছে যে তাহলে ইংলিশ করতে গেলে একটা গ্রামার বই দরকার আছে। সেই গ্রামার বইতে যে ফ্রেজাল ভার্বস, ইডিয়ামস, ইডিওম্যাটিক ইউজ অফ সাম ওয়ার্ডস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে 4টে সেকশন থাকে। তোমাদের কাছে যদি কারোর কাছে পুরনো পিকে দে সরকারের বই থাকে, দেখবে সেখানে প্রায় 700খানা প্রিপোজিশন এরকম দেয়া আছে, প্রায় 250-300 এরকম কাছাকাছি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তাহলে বিশেষে কিন্তু এখান থেকে কমন আসে। তাহলে এই জিনিসটা তোমরা যদি ডেলি 10টা করেও করার চেষ্টা করো, তাহলেও অনেকটা এগিয়ে যায়। সব করার দরকার পড়ে না, সেটা তোমাদের আইডিয়া হয়ে যাবে। 10 বছরের ইংলিশের কোশ্চেন তোমরা করতে পারো, সেখান থেকেও 2-3টে কমন পেতে পারো, তাহলে এখান থেকে আইডিয়া হয়ে যাবে। তাহলে গ্রামার বইটা এই জন্য দরকার। আর ভোকাব সেকশন যেটা আছে সেটার জন্য দৈনিক কাগজ পড়া, আর সেখান থেকে অন্তত 5টা করে ওয়ার্ড নতুন, এটা কিন্তু লেখা দরকার। শুধুমাত্র ওই এক কথায় প্রকাশ মুখস্থ করে, মানে সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করে 10টা করে, তাহলে কিন্তু হবে না। অনেকগুলো সেকশন থেকেই এখানে কোশ্চেন হয়। আরেকটা বিষয়, প্রিপোজিশন লিখবার সময় এক প্রিপোজিশনের বিভিন্ন রকমের ব্যবহার হয়। একটা প্রিপোজিশন অনেক জায়গায় অনেকভাবেই ব্যবহার হয়, যেমন ধরো ডাই ফর, ডাই বাই, ডাই অফ। তো এর প্রত্যেকটা মানে কিন্তু আলাদা আলাদা।
তো যখন তোমাকে একটা সেন্টেন্স দেয়া হবে, সেই সেন্টেন্সে কিভাবে সেই শব্দটা ব্যবহার হচ্ছে সেইটা দেখে তারপরে প্রিপোজিশনটা ব্যবহার হয়, মানে লেখা উচিত। যেমন ধরো অ্যাবাউন্ড ইন হয়, অ্যাবাউন্ডের পরে উইথ হয়। আবার কিছু নতুন নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো হয়তো আমরা জানি না, সেই ওয়ার্ডেরও দেখা যাবে যে সেখানে প্রিপোজিশন দেওয়া হয়েছে। যেমন ধরো এনগ্রসড উইথ, এরকম একটা থাকে, এনামোর্ড অফ, এই জাতীয় যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে, এরপরে যে প্রিপোজিশনটা বসে সেই প্রিপোজিশনটা ঠিক করে আসছি। ডেটা ভিত্তিক কোশ্চেন যেগুলো আসছে আমি বলছি ডেটা ভিত্তিক বলছি। তাহলে বিষয়টা কি হলো, যে ইংলিশ যে সেকশনটা আছে সেই 25টা নাম্বার থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিস করতে হবে। সকালবেলা কাগজ পড়ার সময় 5টা ওয়ার্ড, এবং সেই 5টা ওয়ার্ডের পাশাপাশি 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 10টা ফ্রেজাল ভার্ব, এই 25টা পার ডে ভোকাবুলারি তুমি খাতায় লিখতে পারো। শুধু ওটা লিখেই হবে না, ওইটা দিয়ে নিজে একটা বাক্য রচনা করো, নিজে নিজে। সেটা গুগল দেখে করতে পারো, বাট ওই যে তুমি দেখে দেখে লিখলে একবার, তাতে কি জিনিসটা মনে থাকবে। তো যখন এরকম করে দেখবে অনেকগুলো জমে গিয়েছে, তখন তুমি সেটাকে রিভাইজ করতে পারো। মানে যখন ধরো তোমার 100টা জমে গেছে, তুমি তাহলে 101 থেকে 110 এটা নতুন করবার আগে 1 থেকে 20টা একবার রিডিং পড়ো, কি তুমি খাতায় কি লিখেছিলে। তাহলে এইভাবে কি হয়, জিনিসটা রিভিশনেও থাকে। মানে আমি বলতে চাইছি যে প্রথম দিনই নতুনটা পড়বার আগে আগের দিনে 10টা একবার রিভিশন করো। এটা যদি করতে পারো খুবই উপকারী হবে বিষয়টা, এবং সেটা সমস্ত কিছুর ক্ষেত্রে। আর আগেই একটা পোস্টে আমি বলেছিলাম যে একটি প্রশ্ন আন্দাজে মারা যাবে না। বিসিএস পরীক্ষায় অলওয়েজ স্টিক টু দিস পয়েন্ট, কি কখনোই তুমি কোনো পরীক্ষায় আন্দাজে মারবে না। যেটা জানো না ছেড়ে দিয়ে আসো, সেই কাছাকাছি হচ্ছে, নিয়ারেস্ট হচ্ছে, এটা ভেবে কিন্তু উত্তরটা করা যাবে না। বিসিএস পরীক্ষা এটা সব থেকে বড় ঋণাত্মক একটা দিক, যে আমরা পরীক্ষাতে দুটো অপশনের মধ্যে কাছাকাছি লাগছে কোনটা, সেইটা দেখে একটা মেরে দিয়ে চলে আসে। এটা করবে না। এটা হয় একমাত্র এই কারণে কি তুমি জিনিসটা ভালো করে রিভাইজ করোনি। রিভাইজ যদি করো তাহলে শুধু সেটাই তোমার চোখে পড়বে যেটা একমাত্র সঠিক উত্তর। তাহলে এই একমাত্র সঠিক উত্তরেই আমাদেরকে উত্তরটা করতে হবে। সেখানে কিন্তু ওই বিভিন্ন জায়গায় মানে দুটো অপশনের মধ্যে লাগছে, কোনটা কাছাকাছি যাচ্ছে, এই দেখে উত্তরটা করে দিয়ে চলে আসা যাবে না। সেখানে নেগেটিভ খাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো ইংলিশ সেকশনে অনেকেই সারা বছর ধরে প্র্যাকটিস তো করে না। তাহলে যেহেতু সারা বছর প্র্যাকটিস করে না, তাহলে অ্যাকচুয়াল পরীক্ষার সময় গিয়ে তাদের ওই যে দুটো অপশনের মধ্যে যে কনফিউশন, এটা তাদের থেকেই যায়, এবং তারা তা সত্ত্বেও মেরে আসে, এবং ইংলিশেই বেশি দেখা যায় নেগেটিভ খায়। তাহলে সেই জন্য আমি বারবার সাবধান করছি যে ইংলিশ পরীক্ষা যে দেবে সেখানে কিন্তু কখনোই আন্দাজে মারবে না। যেটা জানো সেটাই মারো, এবং যেটা একমাত্র অপশান তোমার চোখে পড়ছে সেটাই মারো। এটা সত্ত্বেও কিন্তু ভুল হয়, তাহলে সেই কারণে আরও নেগেটিভ একেবারেই করা যাবে না। ইংলিশের পরে যে সাবজেক্ট বা যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস এমন একটা বিষয় যেখানে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 50টা নম্বর থাকে। 50টা নম্বর কিসে, মানে এটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি জিনিসটা তোমার চালু হয় হরপ্পা মহেঞ্জোদারো থেকে, বা তারও আগের যে যুগ আছে সেখান থেকে, যেটা হচ্ছে তোমার শেষ হচ্ছে গিয়ে হচ্ছে ভারতের স্বাধীনতায়। এটা পুরোটা নিয়ে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। তো এই ইন্ডিয়ান হিস্ট্রিতে থাকে 25টা কোশ্চেন, মানে কম বেশি 25টা কোশ্চেন, এবং তারপরের যে পার্টটা আছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা নিয়ে থাকে মোটামুটি আরও 25টা কোশ্চেন। তাহলে ন্যাচারালি বুঝতে পারছো যে ন্যাশনাল মুভমেন্টে বেসিক প্রশ্ন হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষায় দেওয়া হয়। তো এই যে 50টা কোশ্চেন, এখানে তোমাকে অবশ্যই 50-এর মধ্যে অন্তত 42 থেকে 45 টার্গেট করে যেতে হবে, এবং তার জন্য সারা বছর যে ইতিহাস আছে সেই ইতিহাসটা খুবই ভালো করে পড়তে হবে। পড়বে কিভাবে? একটা স্ট্যান্ডার্ড বই নেবে, সেটা তোমাদের এনসিইআরটির যে 9-10-এর বই হয় এনসিইআরটি, সেটা পড়তে পারো। কেউ কেউ বাংলা জীবন মুখার্জি পড়ে, সেটাও খুবই ভালো, যেটা একটু মোটা হয় দেখবে। জীবন ইংলিশে যদি ভালো, ইংলিশে যে আরো যে বইগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। যেমন হচ্ছে ধরো ওই যে আর.এস. শর্মা, রামশরণ শর্মার একটা বই আছে ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট পাস্ট, এটা দেখতে পারো, এটা খুবই ভালো বই। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার জন্য, এটা প্রিলিমিনারি মেন্স দুটোই হয়ে যাবে। এটা ছাড়া অনেকে পুনম দালাল দাহিয়া যে আছে সেটাও পড়ে, স্পেকট্রাম আছে সেটাও মডার্নের যে আছে সেটাও পড়ে, রাজীব আহির সেটাও পড়ে। মিডিয়াভাল ইন্ডিয়ার জন্য সতীশচন্দ্রর ইতিহাস বইটি খুবই ভালো, সতীশচন্দ্র হিস্ট্রি অফ মিডিয়াভাল ইন্ডিয়া। আর মডার্ন ইন্ডিয়ার জন্য বিপান চন্দ্রের যে বইটা আছে সেটা ভালো বই। মোহাম্মদ তারিক যে আছে সেই বইটা খুবই ভালো, এনসিইআরটির বইও খুবই ভালো।
এটা ছাড়া আরো একটা বই আছে ফ্রম প্লাসি টু পার্টিশন বলে একটা আছে, দেখবে ব্যানার্জি সাহেবের বোধহয় লেখা, তো ওইটাও খুবই ভালো বই। তো যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভালো বই যেটা মোটামুটি প্রিলিমেন দুটোই হয়ে যায়, দুটো হয়ে গেলে ভালো হয়, তাহলে এরকম একটা বই তোমরা ফলো করতে পারো হিস্ট্রি যে আছে সেইটার জন্য। মোহাম্মদ তারিকের যে বইটা আছে সেখানে অবজেক্টিভ করে লেখা আছে, পয়েন্ট করে করে, বিভিন্ন চুক্তি টুক্তি যেগুলো আছে ওগুলো পয়েন্ট করে করে লেখা আছে। আবার পুনম দালাল দাহিয়া, রাজীব বাহিরে এগুলো তো দেখবে পয়েন্ট করে করে লেখা আছে। কিন্তু এই যে আর এস শর্মার যে বইটা আমি বললাম, আর এস শর্মা বলো, সতীশচন্দ্র বলো, এগুলো কিন্তু পয়েন্ট না, এগুলো নভেল টাইপের লেখা আছে। তো এবার নভেল টাইপের বই হলেও এখানে প্রচুর ইনফরমেশন আছে এবং দেখতে পাবে যে তুমি অনেকটাই কমন পাবে। এটা ছাড়া হিস্ট্রিতে আরেকটা জিনিস করা খুবই দরকার, সেটা হচ্ছে 10 বা 15 বছরের কোশ্চেন। এই পুরনো কোশ্চেন থেকেও কিন্তু কমন আসে, তাহলে এই কোশ্চেনটা অত্যন্ত ভালো করে তুমি হচ্ছে বাড়িতে ফেয়ার করে রাখবে একটা জায়গায়, যাতে কোনো একটা কোশ্চেন, ফেয়ারটা কিন্তু পিএসসি মানে যে দোকানে বই পাওয়া যায় সেটা দেখে ফেয়ার করবে না, তুমি বইতে যে তত্ত্বটা পড়েছো সেই তত্ত্ব থেকে তুমি ফেয়ারটা করবে, তাহলে উপকারটা হবে এইটা কি, সেটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে হিস্ট্রি এইভাবে তুমি প্রত্যেক দিন যে হিস্ট্রিটা পড়বে সেটা একটা করে খাতা তৈরি করে খাতায় ফেয়ার করে রাখবে, সেই ফেয়ার করা জিনিসটা রিভিশন করবে। নতুন একটা জিনিস পড়তে যাওয়ার আগে বিসিএস এ মনে রাখতে হবে, নতুন একটা জিনিস একবার ধরার আগে পুরনো অন্তত 15 মিনিট তুমি রিডিং পড়ো, তারপরে তুমি নতুনটা ধরবে। ভূগোল যখন তুমি পড়তে যাবে সেখানে তুমি হচ্ছে মাজিদ হোসেন, 25টা নাম্বার ভূগোলে আছে, মাজিদ হোসেনের ভূগোল বই পড়তে পারো, অথবা আরো যে মোটা বইটা আছে ওইটার নামটা ভুলে যাচ্ছি, তো ওইটাও তুমি দেখতে পারো, ওইটাও খুবই ভালো বই, ডি আর খুল্লার বইটা, ডি আর খুল্লার, তো এটা দেখতে পারো। ইংরেজিতে আমি বারবার করে পড়তে বলছি এটাই কারণ কি, প্রিলিমিনারিতে বাংলায় কোশ্চেন ডান দিকে দেয়া থাকে কিন্তু মেন্সে বাংলায় কোশ্চেন দেয়া থাকে না, তাহলে এটা সম্ভাবনা আছে কি তুমি কোনো একটা টার্ম বাংলায় পড়ে গেছো কিন্তু মেন্সে গিয়ে তুমি দেখলে কি সেখানে তুমি ইংলিশে কোশ্চেন পাচ্ছ বলে সেটা বুঝতে পারছো না কি লেখা আছে। এই সমস্যাটাকে এড়ানোর জন্য তোমাকে পড়াশোনাটা ইংরেজিতে করাই ভালো। কিন্তু প্রিলিমিনারির জন্য আমি এটা একটা অতিরিক্ত সতর্কতা সকলকে বলবো যে কোনো একটা উত্তর বা প্রশ্ন তুমি যদি পড়ে না বুঝতে পারো, আচ্ছা এই ট্যাকটিক্সটা আসছি একটু পরে। তো ভূগোলে তোমরা এই দুটো বইয়ের মধ্যে একটা দেখতে পারো। পলিটিতে অনেক বই আছে, লক্ষ্মীকান্তের বইটা সবাই পড়ে, সেটা পড়তে পারো, অথবা ডিডি বাসুর বই আছে ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটাও খুবই ভালো বই। তারপরে তোমার অনাদি মহাপাত্র যে বাংলা বই আছে সেটাও খুবই ভালো বই, এগুলো সব দেখতে পারো। পি আচার্য বলে আছে, হ্যাঁ ভুলে যাচ্ছি, ওটাও একটা দেখতে পারো। এসপি বক্সি, না সরি ভুল বললাম, যাই হোক এই তিনটের মধ্যে একটা দেখতে পারো পলিটি। তাহলে ইন্ডিয়ান পলিটি পরে ইন্ডিয়ান ইকোনমি, এটা রমেশ সিং পড়তে পারো, অনেকে নিতিন সিংহানিয়ার বই পড়ে, সেটাও দেখতে পারো। মোদ্দা কথা বই নিয়ে অসুবিধা নেই, নানা মুনির নানা মতের মতো নানা লোকের নানা বই, কোনো বই মিথ্যা নয়, কোনো বই চরম সত্যি নয়, এক বইতে সব পাবেই তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় কি একটা বই তুমি যদি পড়ো, তুমি হচ্ছে একটা বই যখন তুমি পড়ছো সেই বইটাই 200 নম্বরের মধ্যে 120টা কোশ্চেন মোটামুটি তোমার জানার মধ্যেই থাকবে। তুমি যদি ভালো করে রিভিশন করে যাও 125-120টা কোশ্চেন তোমার জানার মধ্যেই থাকবে। তুমি নিতান্ত প্রিপারেশন না নিয়ে গেলে, রিভিশন না করে গেলে আলাদা কথা, বাট যদি করে যাও ওই সংখ্যার কোশ্চেন তুমি পাবে সেখান থেকে, কোনো ভয়ের কারণ নেই। কিন্তু তারও বেশি যদি পেতে হয় তাহলে তোমাকে আরো বেশি করে মক দিতে হবে, আর প্রতিটি সাবজেক্টের 10 বছরের যে কোশ্চেন সেইটার একটা ফেয়ার কপি করে রাখতে হবে, বই দেখে দেখে উত্তর করে রাখতে হবে, যাতে করে তুমি অ্যাকচুয়াল পরীক্ষায় গেলে ওই পুরনো ইয়ার থেকেও 5টা কোশ্চেন যদি আসে সেটাও তুমি অ্যাটেম্প করতে পারো। তো ভূগোলের পরে যে জিনিসটা তোমরা ইকোনমিক্স হলো, পলিটি হলো, আর হচ্ছে তোমার সায়েন্স, জেনারেল সায়েন্স দেখতে পারো টাটা ম্যাকগ্রো হিলের। এনসাইক্লোপিডিয়া বলেও একটা হয়, সেটাও দেখতে পারো। এনসিইআরটির যে 9-10-এর সায়েন্সের বই আছে বা আইসিএসসির যে 9-10-এর সায়েন্সের বই আছে সেটাও দেখতে পারো, সেখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এই 4টে জিনিস তোমরা পাবে। ইদানিংকালে কম্পিউটার সায়েন্স থেকে ভালো রকম কোশ্চেন হয়, তার কারণ এখন সমস্ত সরকারি অফিসেই কম্পিউটার নিয়েই কাজ কারবার হয়, তাহলে কম্পিউটার জানাটা দরকার। তাহলে সেই কারণে কম্পিউটার সায়েন্সটাও কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। এনসাইক্লোপিডিয়াতেও কম্পিউটার সায়েন্স আলাদা চ্যাপ্টার আছে, আবার জেনারেল সায়েন্স বলে যে বইটা বললাম সেখানেও কম্পিউটারের আলাদা সেকশন আছে, তাহলে এনসিইআরটিরও ওরকম একটা পাবে। তাহলে এরকম কম্পিউটারের বই এবং পরিবেশবিদ্যা, এখনকার ইয়েতে পরিবেশটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা দেখতে পারো।
আচ্ছা, তাহলে এবারে সায়েন্স আর অঙ্ক জিআই পড়ে থাকে, এটার জন্য সবাই RS আগরওয়াল করে, তাহলে তোমরা RS আগরওয়াল করবে, কোনো অসুবিধা নেই। RS আগরওয়াল করলে মোটামুটি হয়ে যায়। মেন্সের জন্য একটু ভালো বই লাগে। তাহলে এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স শুরুতেই বললাম সারা বছর যে তোমার কাগজটা পড়া, সেখান থেকে 25। তাহলে নম্বরের ডিস্ট্রিবিউশন কীরকম হলো? ইংলিশে 25, কারেন্ট অ্যাফেয়ার্সে 25, ভূগোলে 25 হয়ে গেল 75, সায়েন্সে 25 হয়ে গেল 100, হিস্ট্রিতে 50 তাহলে হয়ে গেল 150, ইকোনমিক্স পলিটি দুটো মিলিয়ে 25 তাহলে হয়ে গেল 175, অঙ্ক জিআই মিলিয়ে 25 হয়ে গেল 200। এবার দুটো তিনটে প্লাস মাইনাস সব জায়গাতেই হবে, তাহলে সেটা অসুবিধা নেই, ওখানে গেলেই দেখতে পাবে। সেটা প্রিপারেশনটা এই ভাগ করে মোটামুটি করলে ভালো হয়। এবার প্রিলি পরীক্ষা যখন তুমি এখন রিভিশন করার পর, মানে 2 মাস আগে সবচেয়ে ভালো প্রিপারেশনের টাইমলাইন হিসেবে যদি ধরি, কি প্রিলির অন্তত মাস দেড়েক দুয়েক আগে তোমার মেনের সিলেবাস শেষ হয়ে যাবে, এটা হচ্ছে আইডিয়াল প্রিপারেশন হচ্ছে সেটা। আর যদি সেটা মানে একবারও যাতে পুরো সিলেবাসটা ফেয়ার কপি হয়ে যায় বা শেষ হয়ে যায়, সবচেয়ে উপকার। তাহলে প্রিলির 2 মাস আগে সবচেয়ে বেশি কাজ সেটা হচ্ছে তোমার রিভিশন করা। আর যদি সেটা কারো না হয়, তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যাদের এই রিভিশনটা এখনো হয়নি, তাহলে আমি অ্যাডভাইস করব কি অন্তত প্রিলির 15-20 দিন আগে থেকে কোনো নতুন চ্যাপ্টার পড়তে যাবে না, পুরনোটাই বারংবার রিভিশন করবে, কেননা সেটা মাথায় নিয়ে যাওয়াও কিন্তু কষ্টকর। এটা নয় কি আমি একবার পড়ে নিলাম, সেটা চিরকালের জন্য আমার মাথায় থেকে যাবে। আমি এটা গর্ব করে বলছি, আমি এটা জোর দিয়ে বলছি, এখানে যে কজন এই মুহূর্তে ভিডিওটা দেখছে তাদের প্রত্যেকের সকালবেলায় তোমরা যদি একটা চ্যাপ্টার পড়ো, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সেই চ্যাপ্টার কিন্তু মনে থাকে না, এবং মনে না থাকাটাই স্বাভাবিক। কেন কি সকালে পড়ার পরে তুমি সারাদিন আরও 2-3টে বইপত্র উল্টাচ্ছ, সেটার পাতাগুলো দেখছো, তাহলে ন্যাচারালি কি রাত্রে তুমি যখন শুতে যাবে তুমি সেটা ভুলে যাবে, পরের দিন সকালে উঠেও তুমি সেটা আর 50% হয়তো তোমার আর মনে থাকবে না। তো এখানে অন্যায় কিছু নেই, মনে না থাকাটা কোনো অন্যায় নয়। এই কারণে কি প্রতিদিন আমরা যে এতগুলো সাবজেক্ট পড়ছি, সেই সাবজেক্টগুলো পরের দিন যেহেতু আবার নতুন একটা ধরছি, তাহলে এইগুলো ওঠানামা করবেই। এটা নিয়ে মারপিট করে মন খারাপ করে কোনো লাভ নেই, এটা হবেই, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু শুধু এটা মনে রাখতে হবে যে আমি ওই ভরসায় থাকবো না কি মনে আছে কি নেই, আমার কাজ রিভিশন করা, আমি রিভিশন করে যাব, অন্ধের মতো রিভিশন করে যাব, পাস হবো, ফেল হবো, কিছু যায় আসে না। তাতে রিভিশনটা না করলে এমনি ফেল হবো, আর করলে হয়তো কম মার্কসে ফেল হবো, এরকম হচ্ছে গল্প। তাহলে রিভিশন বিসিএস পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা বিষয় কি, যেহেতু সিলেবাসটা এখন অনেকেরই শেষের মুখে, যারা প্রিলি দিচ্ছে সিরিয়াসলি প্রিলি দিচ্ছে এইবারে, তাহলে শেষের মুখে যদি হয়, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কি তোমরা এখন মক টেস্ট দাও। মক টেস্টের জন্য তোমরা বই আনতে পারো, তোমরা কোনো প্রাইভেট সংস্থায় যোগাযোগ করে সেখানে মক টেস্টও দিতে পারো। সেখানে ওই যে পেপারগুলো দেয়, সেই কোশ্চেন পেপার তোমরা নিয়ে মক টেস্টের পরে কোশ্চেন পেপার অ্যানালিসিস বলে এই জিনিসটাকে, কম্পিউটার ইভিএস তুমি হচ্ছে ওই যে জেনারেল সায়েন্সের বই আছে ওখান থেকে পড়বে প্রিলির জন্য, কম্পিউটার আর ইভিএস। অফলাইনে মক টেস্টে কেমন স্কোর এটা বলতে পারবো না, কেন কি অফলাইন মক টেস্টের পেপার যে পেপার তোমার হাতে লাগছে সেটাই যেরকম মার্কস, যেরকম মার্কস অ্যাভেলেবেল হওয়ার কথা সেটা হবে, তাহলে ওরকম পার্টিকুলার স্কোর কিছু নেই, ঠিক আছে। সেটা মাপতে হলে তুমি অ্যাভারেজ মাপো, মানে কি ধরো তুমি 5টা পরীক্ষা দিলে, 5টা পরীক্ষায় তোমার অ্যাভারেজ কত আসছে, সেটা যত বাড়াতে পারবে তত। মানে দেখো এখানে ওরকম কোনো সিস্টেম নেই কি তুমি মকে 130 পাচ্ছ মানে ওখানে তুমি পাস করে যাবে, এটা কোনো গ্যারেন্টি নেই। কারণ অনেক সময় মক আমরা বাড়িতে দিই, বাড়ির যে আরামের পরিবেশ আছে সেখানে বসে দিই, তাহলে সেটা যদি হয় তাহলে আলটিমেটলি ওইখানে গিয়ে কিন্তু পুরো পরিবেশটা বদলে যায়। তাহলে যেহেতু ওখানে গিয়ে সম্পূর্ণ বদলে যাচ্ছে সিচুয়েশনটা, তাহলে তোমার বাড়ির পারফরমেন্স আর পরীক্ষার পারফরমেন্সের মধ্যে কিন্তু ফারাক থাকে। তাহলে এই কারণে আমি অলওয়েজ বলি কি যে কোনো একটা জায়গায় গিয়ে যদি পরীক্ষাটা দেওয়া যায় তাহলে খুব উপকার হয়। এবারে সেটা কে দেয় কি দেয় সেটা আমার ডিটেলস জানা নেই, সেটা খোঁজ তোমাদেরকেই নিতে হবে। তো ঘটনা হচ্ছে যে আসল যে পরীক্ষাটা হয় সেখানকার যে সাইকোলজিক্যাল প্রেশারটা থাকে সেই দিন, সেটা কিন্তু বাড়িতে থাকে না। বাড়িতে তুমি নিজের বিছানায় বা নিজের চেয়ার টেবিলে বসে দিচ্ছ, আর অ্যাকচুয়াল পরীক্ষায় তুমি এক্সাম হলে গিয়ে দিচ্ছ। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য সিচুয়েশনস অর দি অ্যাম্বিয়েন্স অফ দি টু সিচুয়েশনস। এখানকার অ্যাম্বিয়েন্স আর ওখানকার অ্যাম্বিয়েন্স সম্পূর্ণ আলাদা রূপে হবে। আচ্ছা, তো এবার হ্যাঁ পড়বে কম্পিউটার। সৈফুল ইসলাম, প্রিলির জন্য কম্পিউটার ইভিএস পড়বে কি পড়বে না? নিশ্চয়ই পড়বে। কম্পিউটার আর ইভিএস থেকেও কোশ্চেন হয়, বাদ দেবে না।
তাহলে এবার গল্পটা হচ্ছে যে কম্পিউটার থেকে হয়, এটাই বললাম এই কারণে কি সমস্ত সরকারি অফিসে কিন্তু এখন সমস্ত কম্পিউটার নির্ভর। তাহলে কম্পিউটার বাদ দিয়ে কিছু হবে না। কম্পিউটারের একেবারে বেসিক যে জায়গাগুলো, যেমন ধরো অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেম কোনটা অপারেটিং সিস্টেম নিচের মধ্যে, বা তোমাকে ধরো জিজ্ঞেস করলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনগুলো, অবজেক্ট ওরিয়েন্টেড 4টে তোমাকে অপশন দিল, সি, সি প্লাস প্লাস, জাভা, এরকম 4টে অপশন দিল, তাহলে কোনটা তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বা তোমাকে বললো বাস কাকে বলে, 16 বিট বাসে কতগুলো ডেটা থাকে, মানে কত বিট পর্যন্ত ডেটা ট্রান্সফার হতে পারে। তো দিস আর ভেরি বেসিক থিংস, এগুলো না পড়ার কিছু নেই। আচ্ছা, তো এই যে কম্পিউটার সায়েন্স তাহলে বাদ দিও না। আচ্ছা, তাহলে এই যে বাড়িতে যখন তোমরা মক টেস্ট দিচ্ছ বা কোনো একটা জায়গায় গিয়ে তোমরা মক টেস্ট অ্যাপিয়ার করছো, সেই মক টেস্ট দেওয়ার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখো। এক, সেই মক টেস্ট দেওয়া হয়ে গেল, সেইটাই তুমি মানে এটা কখনোই মাথায় এনে পরীক্ষা দেবে না কি এটা তো মক টেস্ট, যা হচ্ছে হবে, এরকম ভাবে কখনোই দেবে না। ধরে নেবে সেটাও একটা প্রিলি, এবং সেখানেও তুমি অ্যাকচুয়ালি সেটাই লিখবে যেটা তুমি জানো। এভাবেই কিন্তু প্র্যাকটিসটা হয়। প্র্যাকটিসে কখনোই যত খুশি উত্তর করতে নেই, না হলে কখনোই নিজেকে জাজমেন্ট করতে পারবে না। যেটা তুমি জানো না টাচই করবে না, একদম 100% শিওর সেখানেই তুমি ছোঁবে, নাহলে ছোঁবে না। এই হচ্ছে তোমার থিওরি হবে। এবার তুমি পরীক্ষাটা দিয়ে এলে, ধরে নাও একটা পরীক্ষায় তুমি 115টা অ্যাপিয়ার করতে পেরেছো। এবারে কত নম্বর পেয়েছো সেটা তো তোমাকে বললাম, আন্দাজে মারবে না, কত নম্বর পেয়েছো সেটা পরে দেখা যাবে। কিন্তু 115টা উত্তর দিয়ে এসে দেখলে তুমি 85টা পারো নি, তাহলে এই প্রথম কাজ তোমার হচ্ছে সেই পেপারটায় কোন সাবজেক্টে কটা করে কোশ্চেন ছিল সেটা আগে বার করা। সেই সংখ্যাটা বার করবার পরে সেই সাবজেক্টের কতগুলো তুমি পারলে, কতগুলো নেগেটিভ খেলে, এই হিসেব করা। সেটা করে এটা তোমার কাছে পরিষ্কার হবে কি তুমি কোন সাবজেক্টে এখনো পিছিয়ে আছো। এটা একটা পরীক্ষা নয়, পরপর 3টে পরীক্ষা করে তারপরে দেখো যে কোনটাই তুমি সবচেয়ে বেশি পিছিয়ে আছো, সেটাই এবার বেশি করে রিভিশন করো। এবারে যে 85টা কোশ্চেন তুমি জানো না বা পারলে না, বাংলা নিয়ে এখন আলোচনা হচ্ছে না। বাংলা তো মেনের আগে হবে, এখন প্রিলি, আজকের আলোচনা প্রিলি, বাংলা নিয়ে আলোচনা করবো পরে। তাহলে আমি কি বলছিলাম যে কোন সাবজেক্টে কটা করে হয়ে আছে এটা আলোচনা হয়ে যাওয়ার পরে আমাদের যেটা কাজ কি, এরপরে আমরা তোমার ওই যে 85টা নতুন কোশ্চেন যেটা আমি পেলাম, সেই কোশ্চেনগুলো যে যে সাবজেক্টের যে উত্তরগুলো ওখানে দেয়া রয়েছে, সেই উত্তরগুলো বইয়ের সাথে মিলিয়ে সেই সাবজেক্টের খাতার সাথে আমি জুড়ে দেবো। এতে এই লাভটা হবে কি, বই পড়ে যদি আমি 120টা কোশ্চেন অ্যাপিয়ার করতে পারি, 10টা মক আমি যদি দিই, তাতে যদি প্রতিটি মকে আমি 60টা করে কোশ্চেন না জানি, তাহলে আরো 600খানা কোশ্চেন আমার জানা হয়। এই 600খানা কোশ্চেন যদি আমার খাতায় একবার জুড়ে যায়, তাহলে কি হলো, আমার জানার পরিধিটা বাড়লো। তো যত পরিধি বাড়ানো যাবে তত বেশি অ্যাটেম্প্ট করা যাবে। পরীক্ষায় এখন যা প্রিলির নম্বর উঠছে তাতে ওই 115 120 থিওরি আর নেই, কেউ বলতে পারবে না কালকে 150 উঠবে না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে যে আমি যত অ্যাপিয়ার করতে পারবো তত ভালো, কিন্তু ততক্ষণই আমি অ্যাপিয়ার করব যতক্ষণ আমি জানি, যতগুলো আমি শিওর। যেটা আমি জানি না সেটা করব না, সেটা যদি করি তাহলে বিপদ আছে। তাহলে সেই জানার পরিধি যদি বাড়াতে হয়, তাহলে বই যেমন আমি পড়ছি, খাতা তৈরি করেছি, রিভিশন করেছি, ফাইন, কিন্তু ওই যে মকগুলো আমি দিলাম সেখানে যে কটা নতুন প্রশ্ন আমি পেলাম বা বিগত 10-20 বছরে যে কোশ্চেন পেলাম, সেই কোশ্চেনগুলোও কিন্তু আমাকে খাতায় লিখে রাখতে হবে উত্তর সহকারে, এবং প্রতিটি উত্তর যেন বই থেকে মেলানো হয়। যদি বইতে না পাওয়া যায় তাহলে অবশ্যই এমন কোনো সোর্স থেকে সেটা মেলানো উচিত, সেটা অন্তত 2-3 বার কনফার্ম করা, 2-3 জায়গায় কনফার্ম করে তারপরে তুমি জিনিসটা ফাইনাল করবে, তার আগে না। তুমি নেটে একটা জায়গায় উত্তর দেখে ছেড়ে দিলে, এইভাবে না, একটা জায়গায় দেখলে, দ্বিতীয় জায়গায় কনফার্ম করলে, আরো 2-3 জায়গায় মাস্টারের থেকে কনফার্ম করলে, তারপর তুমি সেটা খাতায় নোট করবে। বিকজ সবসময় নেটের উত্তর সব জায়গায় ঠিক থাকে না, নাও থাকতে পারে। এবার এত পজিটিভিটি মানে এত নেগেটিভ অ্যাভয়েড করবার মানে সিচুয়েশন নিয়ে তুমি যখন পরীক্ষা দেবে, তারপরেও দেখবে তোমার নেগেটিভ হবে। তো সেটা দেখবে পিএসসি যে উত্তর দেন তার সাথে হয়তো তোমারটা মিলছে না, তো এই সংখ্যাও দেখবে 10%-এর কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে সেই কারণে আমি বলছি যে তোমার অটোমেটিক নেগেটিভ, যেটা তুমি আনঅ্যাভয়েডেবল, কখনোই তুমি অ্যাভয়েড করতে পারবে না, সেই সংখ্যাটাও 10-এর বেশি। তাই তার উপরে যদি তুমি আবার নিজে থেকে আন্দাজে মারো, সেখানেও তো ভুল হবে। ভুল হওয়াটা বড় কথা নয়, কিন্তু ভুল হলে যে নেগেটিভ মার্কিংটা হবে, এটা সমস্যার কথা। তাহলে এই নেগেটিভ মার্কিংটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নেগেটিভ মার্কিং যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে আন্দাজে মারা সবার আগে বন্ধ করতে হবে। আন্দাজে মারা না বন্ধ করলে প্রিলি মেন কোনোটাই তুমি পাস করার আশা করো না, কখনোই তুমি পাস করবে না।
সো বি শিওর অন দিস পয়েন্ট কি আমি একটা প্রশ্নও আন্দাজে মারবো না, আন্দাজে সেইভাবেই আমি বাড়িতে মক দেবো, মক প্র্যাকটিস করব এবং সেইভাবেই অ্যাকচুয়াল পরীক্ষায় আমি অ্যাপিয়ার করতে যাব। তো এবার প্রিলির যে ইন্ট্রিকেসিস আরও যে ছোট ছোট 2-3টে বিষয় তোমরা মনে রাখতে পারো, যে প্রিপারেশন যতদিন অ্যাকচুয়াল প্রিলি সামনে না আসছে, রিভিশনের পার্সেন্টেজ যেটা আছে সেটা তোমরা বেশি বেশি করে রাখো। এবং সেই কদিন বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ বন্ধ, আমি সেটা একবারও বলছি না, সপ্তাহে একদিন অন্তত তোমরা বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ প্র্যাকটিস করবে এবং সেইটে প্রিলির অন্তত 2 সপ্তাহ আগে তুমি বন্ধ রাখতে পারো, তাছাড়া বন্ধ রাখার দরকার নেই। কেননা প্রিলি মানে শেষ তা কিন্তু না, প্রিলি হয়ে যাওয়ার পরে আবার 4 মাসের মধ্যে মেন আছে। তাহলে প্রিলি পাস করে মেনের মাঝে যে টাইমটুকু থাকে সেখানে কিন্তু মেনের সিলেবাস শেষ করা সম্ভব না, সেই সিলেবাস আগে থেকে শেষ হওয়া অত্যন্ত ভালো, অত্যন্ত উপকারী, প্লাস আবার অপশনালও আছে। তাহলে প্রিলির মাসটা, যে মাসে তোমার পরীক্ষা, সেই মাসে শুধুমাত্র তুমি ওই অপশনাল আর ডেসক্রিপটিভ টেম্পোরারিলি বন্ধ রাখতে পারো। আদারওয়াইজ খবরের কাগজ পড়া বা রিভিশন যেমন চলছে ঠিক সেইভাবেই চলবে, কাগজও বন্ধ করবে না। অনেকেই প্রশ্ন করে এই নোটিশ পড়ার পরেও ক বছরের আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো মিনিমাম 1 বছরের, মানে যে মাসে প্রিলি হচ্ছে গত বছরের সেই মাস পর্যন্ত অ্যাটলিস্ট 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইটা যেন অত্যন্ত ভালো করে তৈরি করা থাকে, একটা খাতায় ফেয়ার করা থাকে এবং সেটা যেন নিয়মিত রিভিশন হয়। সেটা রিভিশন না হলে হবে না। আর শেষ এই প্রিলি নোটিশ বেরিয়ে যাওয়ার পর পরীক্ষা পর্যন্ত হচ্ছে ভালো করে যে, আচ্ছা মিন ওয়াইল আমার আলোচনা চলতে চলতে আলোচনার সাবজেক্ট তো খানিক্ষণ পরেই শেষ হয়ে যাবে। তোমাদের যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এখানে লিখে দিতে পারো, যাতে আমি সেটা এখনই বলে দিতে পারি। কেননা অনেকে মেসেজ করে, মেসেজ দেখা সম্ভব হয় না, ফোনেও হয় না সব সময় কথা বলা। তাহলে তোমরা এখানে লিখে রেখে দাও যাতে এখনই বলে দেওয়া যায় বেশিরভাগ। আচ্ছা, তাহলে হচ্ছে কি যে ওই যে মেনের যেহেতু হচ্ছে বেশি টাইম পাওয়া যায় না, তাহলে আগেই শেষ হওয়া বাঞ্ছনীয় এবং তখন আরও এক্সট্রা সাবজেক্টের দায়িত্ব যে আছে সেটা ঘাড়ে গিয়ে পড়বে। তাহলে সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো, যে লাস্ট কয়েক মাসে যত বেশি সময় দেয়া যায় তত বেশি সময় দিয়ে প্রথম প্রায়োরিটি রিভিশন, তারপরে নতুন সাবজেক্ট, নতুন চ্যাপ্টার ততক্ষণ অবধি, মানে পরীক্ষার মাসে আমি আর কোনো নতুন চ্যাপ্টার নেব না, যা হবে তার আগে। এবং সেই নতুন চ্যাপ্টার বা বই যেগুলো পড়ছি আমি একটা সিঙ্গেল ফেয়ার কপিতে অলওয়েজ বন্দি করে রাখবো, যাতে সেই ফেয়ার কপিটি রিভিশন করলে আমাকে 50টা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না করতে হয়। এই কথাটা আরও একবার বলি, আগেও বলেছি, আরও একবার বলি কি ফেয়ার কপি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পরীক্ষা সিস্টেমটাই। তার কারণ কি, ধরো আজকে তুমি ভূগোল পড়ছো, তুমি মাস্টারের কাছে কিছু সাবজেক্ট পেলে, কিছু সাবজেক্টের চ্যাপ্টার পেলে, তুমি মাস্টারের হচ্ছে কোনো নেট থেকে কিছু পেলে, কোনো অন্যান্য দাদা দিদি থেকে কিছু পেলে, বই থেকে কিছু পেলে, তাহলে দেখো শুধু ভূগোলে দেখা যাচ্ছে তোমার 4টে সোর্স হয়ে বসে আছে। তাহলে এই 4টে সোর্স যখন তুমি অ্যাকচুয়ালি রিভিশনটা করতে যাবে, 4টে সোর্সে তোমাকে খুঁজে খুঁজে রিভিশন করতে হবে। তাহলে আমার আপত্তি এইখানে কি, আমি যদি বলি যে মৌসুমি বায়ুর চ্যাপ্টার পড়বো, সেটা যদি আমার 4 জায়গায় ছড়ানো থাকে, সেটা খুঁজতেই তো 5 মিনিট যায়। তাহলে চিন্তা করে দেখো, প্রতিদিন পড়াশুনোতে 5 মিনিট করেও যদি আমি ধরি, তাহলে 4-5-এ 20 মিনিট, 4টে সাবজেক্ট যদি কাগজ নিয়ে 4টে সাবজেক্ট তুমি যদি পড়ো, 4-5-এ 20 মিনিট লস। তাহলে সপ্তাহে দেখো 7 দিন, 7 দুগুণে 14, প্রায় 2 ঘন্টা 20 মিনিট লস। এই 2 ঘন্টা 20 মিনিটে কিন্তু তোমার একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যেত। তাহলে এই সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, সময়টা বিরাট এখানে ফ্যাক্টর। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর হচ্ছে সিলেবাস ম্যানেজমেন্ট। সবচেয়ে মক টেস্টের বই আমি বলতে পারবো না, মক টেস্টের কি ভালো বই। তুমি একদিন কলেজ স্ট্রিট চলে যাও, কলেজ স্ট্রিট গিয়ে সেখানে পাতা উল্টে দেখো, দেখার পরে কেনো। কেননা বলে দেওয়ার পর বই কিনে অনেক সময় বইটা ফালতু পড়ে থাকে। তাহলে হাত উল্টে দেখো। আমি টেক্সট বই জানি, টেক্সট বই ভালো করে বলতে পারি। সেলফ স্টাডি করা সবচেয়ে ভালো, সেলফ স্টাডি করো, কোনো জায়গায় যেতে হবে না, যাওয়ার প্রয়োজন নেই। আর মক টেস্টটা কিন্তু ভাই দাও, মক টেস্টটা দেওয়া দরকার আছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, 4টে জায়গায় ছড়িয়ে আছে আমার যে সোর্স, সেই 4টে জায়গায় ছড়িয়ে থাকা সোর্সকে এক জায়গায় করে যদি আমি শুরু থেকেই এক জায়গায় করে রাখি, তাহলে অ্যাকচুয়ালি যখন আমি ফাইনাল রিভিশনটা দিতে যাচ্ছি, ওই একটি খাতা পড়লেই কিন্তু আমার কাজ হয়ে যায়। কিন্তু সেই জায়গায় আমি সেটা না করে কি করছি, যে নানা জায়গায় ছড়িয়ে রেখেছি জিনিসটা, তাহলে ওই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। সময়টাকে বাঁচাতে হবে।
আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অনেকগুলো আছে। নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখতে পারো, একটা বই। আরেকটা দেখতে পারো কার্তিক মণ্ডলের একটা ওয়েস্ট বেঙ্গলের আছে। কিন্তু একটা ছেলে কোশ্চেন করেছিল একজন এখানে, সেটার উত্তর এই প্রিয়শ্রী চন্দ্রকেও দিচ্ছি ওরই পার্ট হিসেবে। ডেটা কিভাবে মনে রাখবো? প্রথম কথা, ডেটা প্রতি বছর বদলায়, এটা তোমরা জানো। যেমন ধরো ভূগোলে কি আগে মেন দিয়েছি। আচ্ছা সুদীপ্ত সরকার, তোমার পয়েন্টে আসছি একটু পরে, আগে একটু বলে নি। তো ঘটনাটা হচ্ছে যে ভূগোল আর ডেটা, ধরো ভূগোলে ইন্ডাস্ট্রি ডেটা, মাইনিং এর ডেটা, সেন্সাসের যে ডেটা হয়, বা হচ্ছে তোমার ধরো বিভিন্ন রিজিওনাল জিওগ্রাফি, এগ্রিকালচারের ডেটা, এগুলো কিন্তু প্রতিনিয়ত বদলায়। তাহলে বিশেষ করে ইকোনমিক্সে ন্যাশনাল ইনকামের ডেটা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেটা, বা হচ্ছে ওই যে ওখানেও যে ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এই মাইনিং এর ডেটা, এগুলো কিন্তু প্রতিনিয়ত বদলায়। তোমাদের যে ভূগোল বই বা ইকোনমিক্স বই তোমরা পড়ো, সেই বইতে যে ডেটাটা দেয়া আছে, সেই ডেটাটা দেখবে তলাতে সাল লেখা থাকে, যে কত সালের কোন ভলিউম থেকে ডেটাটা নেওয়া আছে। ধরো একটা কথার কথা বলি, মাইনিংয়ে দেয়া আছে যে ধরো তামিলনাড়ু কোনো একটা মাইন আছে, সেটা উৎপাদনে প্রথম, ছত্তিশগড় ধরো লৌহ ইস্পাতে প্রথম, কথার কথা বলছি। বা ধরো ওই যে বক্সাইট কোনো একটা রাজ্য আছে, সেখানে বক্সাইট প্রথম, এটা ধরো তলায় দেয়া আছে, এটা ধরো তলায় দেয়া আছে 2019 সাল। তো তোমরা সেটা দেখে অবশ্যই গুগলে সার্চ করবে এইভাবে, যে মিনিস্ট্রি অফ মাইন্স অ্যানুয়াল রিপোর্ট 2021। এই কথাটা আমি কেন বললাম, কি 21 হচ্ছে লেটেস্ট। যে কোনো একটা ইকোনমিক ইয়ারে, অর্থবর্ষে, সেটা মার্চে গিয়ে শেষ হয়, আবার এপ্রিল থেকে চালু হয়। তাহলে তুমি যে বছরে আছো, ধরো এখন চলছে 2022-এর মার্চ, তাহলে মার্চ এখনো শেষ হয়নি, তাহলে এখন লেটেস্ট কোনটা? আগের বছরটা কমপ্লিট হয়ে গেছে, আগের বছর অব্দি লেটেস্ট। তাহলে এই কারণে আমি এখন বলছি 21। আবার যখন 22-এর মার্চ ক্রস করে এপ্রিলে ঢুকে যাব, তখন আমি 21-এর ফাইনাল রিপোর্ট অব্দি দেখবো, 22-এর ফাইনাল রিপোর্ট খুঁজবো। তো আমি অলওয়েজ কিন্তু নেটে এটা সার্চ করবো। আর মিনিস্ট্রি অফ মাইন্স কেন বললাম, কি মিনিস্ট্রি অফ মাইন্সের যে ডেটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডেটা, তোমরা ওখানে দেখবে mines.gov.in। তো এই যে জিওভি ওয়েবসাইট যেগুলো আছে, এরা জেনুইন তথ্য দেয়। কিন্তু ওই যে বিভিন্ন দেখবে ইনস্টিটিউটের যে ডেটাবেসগুলো দেওয়া থাকে, ওগুলো কিন্তু ঠিক না, অনেক সময় ঠিক না। তাহলে এই কারণে মিনিস্ট্রি অফ মাইন্স, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ হচ্ছে তোমার ওই যে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এদের যে ডেটাগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু জেনুইন ডেটা। ধরো ব্যাংকিংয়ের যে ডেটাগুলো থাকে, যে কোনো অর্ডার, ধরো কাগজে তুমি পড়লে আরবিআই এর অর্ডার, তাহলে ডাইরেক্ট তোমরা আরবিআই বলে সার্চ মারবে, কি ওই যে সিআরআর, লেটেস্ট সিআরআর রিপোর্ট অর্ডার আরবিআই, এটা বলে সার্চ মারবে, দেখবে RBI.org.in এর ওয়েবসাইট দিয়ে ডেটাটা আসবে, ওইটা খুলে পড়বে, কেন কি ওটা আরবিআই এর ওয়েবসাইট, ওখানে ভুল দেবে না। তাহলে এই ডেটাটা কিন্তু বইটাই শুধুমাত্র ফলো করলে হয় না, বইতে যে তথ্য থাকে অনেক সময় সেটা 18 বা 19 সালের তথ্য, সেটাকে আপডেট যদি করা যায় নেট থেকে, সেটা খুবই উপকারী। সেটা নিয়ে তোমার খাতায় ওই বইয়ের তথ্যর পাশে লিখে রাখবে যে 19 সালে এটা ছিল, 21 সালে এটা হয়েছে। অন্তত 2 বছরের এই ডেটাটা এক জায়গায় করে সেই ডেটাটা হচ্ছে তোমরা রিভাইজ করবে প্রত্যেক দিন। ডেটা মনে রাখা যেমনভাবে তোমরা জিকে মনে রাখো, সেভাবেই ডেটা মনে রাখতে হবে, ডেটা বাদ দিলে কিন্তু হবে না। তো এটার জন্য আমি একটা জিনিস বলেছিলাম, কি টেবিল তৈরি করা। এই টেবিল তৈরি করা নিয়ে আরেকদিন ভিডিও বলবো, আজকে অনেকটা সময় লেগে যাবে। আচ্ছা, এখানে একজন বলছে যে জিওগ্রাফি আর হচ্ছে এগ্রিকালচার, ইকোনমি এগুলো একই হবে কিনা। কিছু কিছু বিষয় বাবু আলাদা। তো তুমি 2টো চ্যাপ্টার পড়লে দেখতে পাবে ওখানে যেগুলো দেয়া হচ্ছে আর এখানে যেগুলো দেয়া হচ্ছে, এখানে খানিকটা ডিফারেন্স আছে। তো তুমি একসাথে করলে করতে পারো, না হলে শুধু 2টো বইয়ের তত্ত্বের ধরন দেখে তুমি মোটামুটি বলতে পারো, মানে ধরন দেখে তুমি আলাদা করতে পারো। এটা কি এখন থেকে প্রিলিমস পর্যন্ত, হ্যাঁ নোট যদি তোমার না হয়ে থাকে, এখানে একটা কথা বলি, যাদের সিলেবাস 20 বা 30% হচ্ছে শেষ হয়েছে, তাদের নোট বন্ধ করার দরকার নেই, কেননা প্রিলির আগে তোমাদের সিলেবাস এমনিতেও শেষ হবে না। তো শুধু প্রিলি পাস করে তোমরা কিছুই করতে পারবে না, কেননা তারপরে তোমাদের মেন আরো ডেঞ্জারাস। তাহলে সেই জন্য আমি নেগেটিভ কথা কিছু বলছি না, তাহলে নর্মাল পড়ার যা চলছে চালিয়ে যাও। প্রিলির জন্য আলাদা করে যে সিলেবাসটা বললাম, এটা কভার করে যাও। তোমরা ওই পরীক্ষার 10-15 দিন আগে থেকে নতুন কিছু নেবে না, এটাই হচ্ছে বক্তব্য। এবারে বশিষ্ঠীপুত্র বলে একজন ফোন করেছে, ভাই তোমার অরিজিনাল নামটা কি? যাই হোক, তো তোমার কোশ্চেন হচ্ছে
পলিটি আর আর্টিকেল মনে থাকছে না। আর্টিকেল মুখস্থ করে কখনো পলিটি হয় না, ঠিক আছে? মানে পলিটির আর্টিকেল মুখস্থ করে পলিটি হয় না। আমি পলিটি ভালো করে আমাকে শিখতে হবে। ধরো মানি বিল 110 নম্বর আর্টিকেল, তাহলে কোনগুলো মানি বিল এর ডেফিনিশনটা আমাকে ভালো করে পড়তে হয়। আবার ধরো কথার কথা বলি যে জয়েন্ট সিটিং অফ দি পার্লামেন্ট, জয়েন্ট সিটিং কখন কখন হয় এটা যদি আমি খুব ভালো করে জানি, জয়েন্ট সিটিং কোন আর্টিকেলে আছে এটা কখনো ভুল হবে না। আবার ধরো আমি বলি যে ধরো পার্লামেন্ট অফ ইন্ডিয়ায় ধরো কোনো একটা এরকম চ্যাপ্টার আছে যে ফিনান্স বিল টাইপ 1 টাইপ 2 যে হয়, মানি বিল যে হয়, এগুলোতে স্পিকারের কি ভূমিকা, তাহলে স্পিকারের ভূমিকার কোন আর্টিকেল এটা আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। আমি বলতে চাইছি যে থিওরিটা ভালো করে যদি আমি শিখি তাহলে কিন্তু কখনোই আর্টিকেল মুখস্থ করার ঝামেলাটা ঘাড়ে নিতে হয় না। আর্টিকেল মুখস্থ করে কখনো সংবিধান হয় না। আর্টিকেল যদি সাবজেক্ট ম্যাটারটা আমি ভালো করে বুঝি তাহলেই ক্লিয়ার হয়ে যায়। ধরো 29-30 নম্বর আর্টিকেল যে আমাদের সংবিধানে আছে, দেখবে সেখানে ওই যে প্রিজার্ভেশন অফ দি লোকাল লিটারেচারের যে বিষয়গুলো আছে, সেখানে তুমি থিওরিটা ভালো করে শেখো। আর সাব আর্টিকেলও কিন্তু এখানে পড়তে হবে। তাহলে থিওরি যদি আমি ভালো করে বুঝি তাহলে সাব আর্টিকেল, যেমন একটা উদাহরণ দিই, আর্টিকেল 19, আর্টিকেল 19-এর বক্তব্য হচ্ছে রাইট টু ফ্রিডম। তো এই যে রাইট টু ফ্রিডমে 6 রকমের ফ্রিডম আছে, তাই না? তো 19(1)(a) আমরা সবাই এটা পড়েছি, 19(1), 19(2), 19(3), 19(4), 19(5) এইভাবে তো মুখস্থ করেছি। অ্যাকচুয়ালি ওটা ভুল আছে। কিভাবে? 19(1)(a), 19(1)(b), 19(1)(c) এইভাবে 6খানা রাইট আছে। এই প্রত্যেকটা রাইটের এক্সেপশন আছে। যেমন ধরো 19(1)(a) এর এক্সেপশন আছে 19(2)-তে, 19(1)(b) এর এক্সেপশন আছে 19(3)-তে। এইভাবে ভাগ করে করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এবারে কি বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের পড়তে হবে, একটু আগে বললাম ক্রিয়াশ্রী চন্দ্র। আচ্ছা, একজন একটা কথা জিজ্ঞেস করেছিল যে চাকরি করে কি করে টাইম দেবো, একবার মেন দিয়েছি। তো চাকরি করে যারা চাকরি করছো অলরেডি চাকরি করছো এবং মেনের জন্য টাইম করতে পারছো না, না কি বললো ব্যাপারটা, যে টাইম ম্যানেজমেন্ট কি করে করব। তো তুমি খবরের কাগজটা অফিসে নিয়ে চলে যাও, খবরের কাগজের কাজটা অফিসেই শেষ করে আসবে। অফিসে বেরোনোর আগে সকালবেলা উঠে থিওরি ইতিহাস যেটা হয় সেটা পড়ে চলে যাও। অফিস থেকে ফিরে এসে আরেকটা থিওরি তুমি পড়ো, দিয়ে অঙ্ক করে ঘুমিয়ে পড়ো। আর যদি তোমার আরও বেশি টাইম, মানে ওয়ার্কিং টাইম অনেকটাই যদি বেশি হয়, তাহলে কিছু করার নেই, ওই টাইমেই তোমাকে করতে হবে। যেগুলো অফিসে করা যায় সেগুলো অফিসে গিয়ে চলে যাও। আর ভোরের দিকে বেশি টাইমটা দাও, রাত্রির দিকে বেশি টাইম দিতে যেও না, তাহলে খাটতে পারবে না। দরকার হলে 3টের সময় উঠে পড়ো, 3টের সময় উঠে 8টা অবধি পড়ে তুমি অফিস যাও, রাত্রে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ো। তাহলে বোধহয় আমার পড়াটা খুবই আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, এইবারে কি বলছে, নোট করবার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। অনিশ কুমার বাইন বলছে নোট করার সময় সব বিষয় খেয়াল রাখতে হবে। কেননা তোমার এখনো এই অভিজ্ঞতাটা হয়নি কি কোন সাবজেক্টে হচ্ছে ঠিক কোন জায়গাটা আমি পড়বো আর কোন জায়গাটা বাদ দেবো। তুমি যদি নতুন পড়া শুরু করে থাকো বা 1 বছর পড়ে থাকো, যেহেতু তুমি, আমি জানি না তুমি মেন পাস করেছো কিনা, যদি একবারও মেন পাস করে থাকো তো তাহলে তোমার অভিজ্ঞতা হবে তখনই। যদি সেটা পাস না করে থাকো, তার আগে তোমার যেহেতু অভিজ্ঞতা হয়নি, তাহলে আমার বলে দেওয়া কোনো তত্ত্বের উপর ভিত্তি করে তুমি যদি বাছাবাছি করতে যাও, তাহলে চান্স আছে তুমি দরকারি জিনিসটি বাদ দিয়ে যাবে। সেই জন্য নোট যখন করবে, ইনডিসক্রিমিনেটলি যেটাই তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই তুমি নোট করবে। এটা হতে পারে আজকে তুমি যে খাতাটা বানালে, কিছুদিন বাদে সেই খাতাটা আবার তোমাকে নতুন করে সেই চ্যাপ্টারগুলো তৈরি করতে হলো। সেই কারণে অলওয়েজ খাতাটা লুজ শিটে বানাবে, A4 শিটে 3-4টে শিট নিয়ে স্টেপল করে দেবে এক একটা চ্যাপ্টার, যাতে পরবর্তীকালে সেই চ্যাপ্টারটা আবার তুমি রিনিউ করতে পারো, আবার লিখতে পারো। তুমি যতবার লিখবে তত রিভিশন হবে, এতে ক্ষতি কিচ্ছু হবে না। কিন্তু আজকেই তুমি যেটা করলে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল, এটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ একটাই, কি যে কোনো একটা সিলেবাস তোমার যখন আমি প্রথম পড়ছি, আমার অভিজ্ঞতা হয় না কি আমি কতটা জানি কতটা জানি না। তাহলে এটাই ভালো যে আমি সেটা সবটাই লিখি, যেটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই লিখি। যত আমি আস্তে আস্তে প্রিপারেশনের দিকে এগোবো, আস্তে আস্তে পড়তে পড়তে এগোবো, তখন দেখা যাবে যে আমি জিনিসটা ভালো করে বুঝতে পারছি যে কোনটা বাদ দেবো। তার আগে অবধি আমি কোনো বাদ দেবো না। আচ্ছা, আর্টিকেল মনে থাকছে না, থিওরি বেসড কোশ্চেনগুলো মোটামুটি পারছো, তাহলে তুমি পড়াশোনাটাই ওইভাবে করো। আর্টিকেলের একটা বই আছে, ওই যে ইউনিভার্সালের একটা বই আছে, দেখবে লেক্সিস নেক্সিস পাবলিকেশন, সেখানে সংবিধানে বেয়ার অ্যাক্ট, অরিজিনাল সংবিধানে কোন আর্টিকেলে কোন বিষয়টা আছে সেটা পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে তুমি যখন খাতায় পড়ছো ওই আর্টিকেল ভিত্তিকই
মানে সাবজেক্ট ম্যাটারটার পাশে আর্টিকেলটাও লিখে রাখো, তাহলে আমার মনে হয় খানিকটা সুবিধা হবে। আচ্ছা, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। তোমার কাজ রিভিশন করে যাওয়া, তাতে যতটা তুমি জানো ততটা অ্যাপিয়ার করবে। এটা এভাবে হয় না আজকে মুখস্থ করলে তুমি 25-25 পাবে। ব্যাপারটা এইভাবে হয় কি, তুমি আজকে রিভিশন করে পরীক্ষা দিলে 25-এ 10 পাবে, পরের দিন 4টে পরীক্ষা দেওয়ার পরে 25-এ 12 পাবে, তারপরে 15 পাবে, এভাবে বাড়ে, এক লাফে হয় না। আচ্ছা, ম্যাথ জিআইয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইভাবে তো মানে এখানে বলা সম্ভব নয়। মোটামুটি পুরো অ্যারিথমেটিকটা করবে, পুরো অ্যারিথমেটিক কোনোটা বাদ দিও না, আর মেনসুরেশন কোনোটা বাদ দিও না, আর হচ্ছে তোমার অ্যালজেব্রার যে সিম্পলিফিকেশনের জায়গাটা আছে ওইটা করে যাবে। জিআইতে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, তারপরে অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, তারপরে পারমুটেশন কম্বিনেশন, তারপরে ওই যে আরো কি কি ছিল, লুডোর ছক্কা, অনেক আছে। তুমি ওই বইয়ের চ্যাপ্টার না দেখলে মনে থাকে না, সব একসাথে বলতে পারবো না। জিআই আছে অনেকটাই, জিআইটা ভালো করে করো, জিআইটা থেকে কোশ্চেন আসে ভালো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খবরের কাগজ কেউ যদি 1 বছর ভালো করে পড়ে থাকে, কে বলছে? সুদীপ্ত রায়। কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের জন্য কেউ যদি ভালো করে পড়ে খবরের কাগজ থেকে, আর কোনো মেটেরিয়ালের প্রয়োজন হয় না, ঠিক আছে? কাগজটা ভালো করে পড়লেই হয়। খবরের কাগজ হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস খুব ভালো কাগজ, এখান থেকে তুমি যদি একটা গোটা বছর ভালো করে নোট করে থাকো, নতুন কিচ্ছু প্রয়োজন হয় না। কিন্তু তা সত্ত্বেও যদি তোমার মনে হয় যে আমি একটা সান্ত্বনার জন্য আরো কিছু করব, তাহলে ওই যে হিন্দুরই একটা ইয়ারলি বার করে দেখবে, প্যানোরামা ইয়ার বুক বলে একটা বার করে, ওই প্যানোরামা ইয়ার বুকে তুমি দেখবে 1 বছরেরটা এক জায়গায় করা আছে, ওইটা 2টো ভলিউম বার হয়, ওইটা তোমরা দেখতে পারো, ওখান থেকে মিলিয়ে নিতে পারো। বাট আদারওয়াইজ আমি আবার বলছি, খবরের কাগজ পড়ার কোনো বিকল্প নেই, এবং খবরের কাগজ বাদ দিয়ে যে পড়াশুনো করে সে চাকরি পাবে না, কিচ্ছু করার নেই। রাইটিং স্কিলের কথা আজকে হচ্ছে না, এটা কি জীবনের ঝরা পাতা? কি ঝরেছে ভাই তোমার জীবন থেকে? কি ঝরে গেছে? তুমি নিজের নাম লেখনি কেন? নিজের নামকে আগে শ্রদ্ধা করো। আমি বুঝতে পারছি তুমি সাহিত্যিক হতে গিয়ে বিষয়টা দিলে, কিন্তু আগে নাম, তুমি সারনেমে এসব দাও। জীবনের ঝরা পাতা, নেগেটিভ কথাবার্তা বলা যাবে না কেন? কিচ্ছু ঝরেনি, সব পাতা ঠিক আছে। আবার বর্ষা আসবে, ঝপাঝপ গজিয়ে যাবে। আচ্ছা, তাহলে কি বলছো? রাইটিং। রাইটিং নিয়ে আরেকদিন বলবো, আজকে আমরা রাইটিং নিয়ে আলোচনা করছি না, আজকে প্রিলিমিনারি নিয়ে আলোচনা করছি। তো কাগজ যদি পড়ো তুমি, কাগজে দেখবে, কিছু মনে করো না, আমি ইয়ার কি করলাম, তো কাগজ যদি তুমি ভালো করে পড়ো, তাহলে কাগজ থেকে তুমি যে হচ্ছে থিওরিগুলো বা সোশিও ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট টপিকগুলো পাচ্ছ, সেটা তুমি হচ্ছে খুব ভালো করে নিজের ভাষায় 200 শব্দের মধ্যে বা 250 শব্দের মধ্যে লেখা প্র্যাকটিস করতে পারো। সেটা বাংলা কাগজ থেকেও করতে পারো, ইংলিশ কাগজ থেকেও করতে পারো। এইটুকুই। এটা যদি তুমি সারা বছর করতে পারো, তাহলে দেখবে তোমার লেখা অনেক ইমপ্রুভ করে গেছে। আমার মনে হয় তাহলে খুবই উপকার হবে। আচ্ছা, তাহলে মোটামুটি একটা চিত্র আশা করি পিডি থেকে পাওয়া গেল। তাহলে যদি সম্ভব হয় তাহলে সপ্তাহখানেকের মধ্যে আরেকটা দেয়া যেতে পারে। তোমাদের ইন্ডিভিজুয়াল যা কোশ্চেন, এটা কি নোট মেকিং কম্পালসারি? হ্যাঁ, কম্পালসারি। নোট মেকিং করতে গিয়ে মনে হচ্ছে এত টাইম লাগছে। আরে এত বড় কোশ্চেন করছো কেন? আচ্ছা, নোট মেকিং কেন কম্পালসারি নয় আমি এটা বুঝতে পারছি না। কি নাম তোমার? যাই হোক, নোট মেকিং কম্পালসারি কেন নয় বোঝাও আমাকে। তুমি 4টে জায়গায় তোমার থিওরি যদি ছড়িয়ে থাকে, তুমি অ্যাকচুয়াল পরীক্ষা দিতে যাওয়ার সময় কি 4টে বই খুঁজে খুঁজে নোটটা হচ্ছে বার করবে যে কি কি পড়তে হবে আমাকে? এটা কি সম্ভব? এবার পরীক্ষার আগে যখন তোমার খুব তাড়া আছে, তখন তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য দিনে যদি 15 মিনিট করে খরচা করো খুঁজতে, তাহলে তোমার পার ডে লস আছে 20, মানে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। তাহলে চিন্তা করে দেখো, 1 ঘন্টা তখন কতটা ইম্পর্টেন্ট। তাহলে কেন তোমাকে নোটটা বানাতে হবে না? আমি এটাই তো বুঝতে পারছি না, কেন মেকিং জরুরি নয়। তুমি চারপাশে ছড়িয়ে কেন রাখবে একটা সিলেবাসকে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা কি পরপর বুঝতে পারছি না। 10 বার প্রিলিমিনারি দিয়েছি, 90 উঠছে না। তুমি ভালো করে রিভিশন করো। এটা নেগেটিভ ভাবার কিছু নেই। অনেকেই আছে, অনেকবারই দিয়েছে, হয়নি, কিন্তু না হওয়াটা বড় কথা নয়। পরের বারে যেন হয় সেই ব্যবস্থাটা ভালো করে করো। বাংলা স্ট্যান্ডার্ড নিউজ পেপার কোনটা পড়া যেতে পারে আমি জানি না। আমার সমস্ত বাংলা নিউজ পেপারকে ঠোঙা মনে হয়। তাহলে যা পড়বে তুমি ইংরেজি খবরের কাগজ পড়ো যদি তোমার পাস করার ইচ্ছে থাকে, নালে গেল। বাংলা কাগজ পড়ে সিভিল সার্ভিস পাস করা যাবে। বাংলা কাগজ আনতে পারো, ওই হেডিং টেডিং গুলো দেখে ভুলে যাও কি লেখা আছে। আচ্ছা, যাকে কি বলছিলাম, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। তোমরা আবার যার যা সমস্যা আছে এখানে লিখে রাখতে পারো।
যাতে পরবর্তীকালে যদি কখনো আবার ভিডিও দেই যাতে সেই জিনিসটা তুলে নিয়ে আসা যায়। অনেকে অনেক প্রশ্ন করলে আশা করি কিছুটা করা গেছে, পরের আবার কথা হবে। আজকের মতো শেষ করলাম।